আমরা শিখে যেটা করতে পারিনি তারা না শিখে করতে পেরেছে। সেটা কি পজিটিভ? আমাদের জন্য পজিটিভ না। আজকে যারা সিন্ডিকেটের অংশ তিনিও কিন্তু একসময় নতুন ছিলেন, তারা তো যথেষ্ট ভালো গান করছে, তারা কেন সুযোগ পাচ্ছে না? এখানে সিন্ডিকেট কাজ করছে। আলু পটলের ব্যবসায় যদি হয়ে যান কিন্তু নিজেকে আবার শিল্পী বলেন, সেক্ষেত্রে আমার সমস্যা আছে। কিন্তু আরো যারা আছে তারাও তো খারাপ গায় না। আমি যদি তার সুরেই কথা বলি তাহলে আমিও কিন্তু দিন শেষে আরেকবার স্বৈরশাসক হয়ে গেলাম। হিংসা এই জিনিসটা আমার মনে হয় আছে আমাদের সিনিয়র শিল্পীদের ভিতর। আমি ডিগবাজি দিলাম, আমি জনপরিচিত, আমি জনপ্রিয় না। আজকে আপনি দীপ্তি চৌধুরী, আপনাকে মানুষজন চেনে আপনার উপস্থাপনার জন্য। চারদিকে তাকানো উচিত, একদিকে তাকিয়ে কাজ না করা উচিত। সংকট থেকে সম্ভাবনা। সংকটের সময়ই বলতে হবে সম্ভাবনার কথা। দীর্ঘ সময়ের স্বৈরাচারের যে শাসন, সেখানে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠান বিভিন্ন ক্ষেত্রে এক ধরনের অনিয়ম এবং উচ্ছৃঙ্খলতার নানা খবর এখন নতুন করে আবার আমরা জানতে পারছি। জানতাম হয়তো আগেই, কিন্তু বলার সাহসটি অনেকে পেতেন না। নতুন এই বাংলাদেশে সকলেই বলতে চাইছেন কোথায় অসঙ্গতি এবং কোথায় দরকার সংস্কার। আমরাও শুনতে চাই এই আয়োজন, সেজন্যই আপনাদের কাছে উপস্থিত হয়েছে খিদলন বেবি কেয়ার প্রোডাক্টস প্রেজেন্স সংকট এবং সম্ভাবনা নিয়ে। শিল্পী এবং শিল্পক্ষেত্র সব কিছুর ঊর্ধ্বে গিয়ে মানুষের কথা বলার জন্যই তার সৃষ্টি হওয়া উচিত ছিল। কিন্তু নানা সময় আমরা দেখেছি সিন্ডিকেটের কথা, নানা সময়ে আমরা দেখেছি ক্ষমতাশীলদের ক্ষমতা প্রয়োগের কথা। নতুন বাংলাদেশ কি এমনই হবে? এমনভাবেই কি চলবে, নাকি চাই পরিবর্তন? সেই কথাই শুনবো। আজকে আমার সঙ্গে দুজন যুক্ত হবেন, একজন অভিনয় ক্ষেত্রের এবং একজন গানের ক্ষেত্রের, নবীন এবং তরুণ শিল্পী। অভিনয় শিল্পী সৈয়দ নাজমুস সাকিব রয়েছেন, সাথে রয়েছেন তরুণ কণ্ঠশিল্পী হুমায়রা আয়েশিকা। স্বাগত জানাচ্ছি আপনাদের। আপনারা দাঁড়াবেন আপনাদের জায়গায় এবং আমিও দাঁড়াচ্ছি। খিদলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। নতুন বাংলাদেশ তো আসলে নতুনদের হাত ধরেই আসলো। সেখানে নতুনরা কি সংকট এবং কি সম্ভাবনার জায়গায় দাঁড়িয়ে আছেন সেটি নিয়ে কথা বলতে চাই। হুমায়রা আয়েশিকা, আপনাকে দিয়ে শুরু করতে চাই। বাংলাদেশের সঙ্গীত শিল্পের অঙ্গন নতুনদের জন্য কতটা উর্বর? অনেকটাই উর্বর। তার কারণ হচ্ছে এখন আমাদের হচ্ছে এই সঙ্গীত অঙ্গনটা না অনেকটা হচ্ছে অনলাইনের মানে জগতের দিকে চলে গিয়েছে সবাই। অনেকে দেখা গেছে আমরা যারা গান বাজনা করছি, আমরা ছোটবেলা থেকে গান শিখেছি হারমোনি ধরে, সারেগামাপা শিখে, এরপরে দেখা গিয়েছে আমি যেমন চ্যানেলে খুদে গানাতে ছিলাম, একটা প্ল্যাটফর্ম পেয়েছি, এরপরে নিজে ভেবেছি যে না এভাবে গান করা যায়, দেন ওইভাবে গান করা শুরু করেছি। আর এখন যারা গান করছে তারা দেখা যাচ্ছে যে গিটার বাজাতে পারি, একটু গান করতে পারি, তারা গান করছে অনলাইনে। বাট দেখা যাচ্ছে আমাদের থেকে তাদের ফেস ভ্যালুটা বেশি, তারা অনেক বেশি পপুলার, দেখা যাচ্ছে তাদের ফ্যান ফলোয়ার অনেক বেশি আমাদের থেকে। তো আমরা শিখে যেটা করতে মানে পারিনি তারা না শিখে করতে পেরেছে। সেটা কি পজিটিভ না নেগেটিভ? আমার কাছে মনে হয় একদিক থেকে তাদের জন্য পজিটিভ, তার কারণ তারা হচ্ছে গিয়ে তাদের মানে যেই লক্ষ্যটা তারা পাচ্ছে, বাট আমাদের জন্য পজিটিভ না। তার কারণ অনেক জায়গায় দেখা যায় যে আমরা যারা কষ্ট করে শিখে কাজ করছি ওই প্ল্যাটফর্মটা আমরা পাচ্ছি না, তারা পাচ্ছে। দেখা যাচ্ছে আমরা তাদের মতো দেখা যাচ্ছে আমাদের ফ্যান ফলোয়ার নেই, বা আমরা টিভি প্রোগ্রাম করি বা আমরা হচ্ছে শো করি বা যেটাই করি, তাদের সবসময় চাহিদা মানে জনগণের কাছে তাদের চাহিদাটা বেশি থাকে যে না অমুক গান করছে। আর এখন মানুষজন টেলিভিশনটা অনেক কম দেখে, এটা হচ্ছে আরেকটা মানে কারণ হতে পারে আমার কাছে মনে হয়। মানুষ ফোন নিয়ে বেশিক্ষণ থাকে, অনলাইনে বেশিক্ষণ সময় দেয়, এই কারণে ইউটিউব, তারপরে ইনস্টাগ্রামে রিলসে যারা গান আপলোড দিচ্ছে ওখানে লাখ লাখ ভিউ হচ্ছে, সবাই গান শুনছে, হ্যাঁ শেয়ার করছে, হ্যাঁ ও তো খুব ভালো গায়। এখনকার সময় দেখা যাচ্ছে অনেকেই গান করছে, তুমি তাদের নাম বলবা। আর যারা এখন হচ্ছে অনলাইনে ফেমাস, এটা তো বলার কিছু নেই, সবাই জানে যে অনলাইনে আসলে গানের জগতে কারা ফেমাস। যারা বেসিক্যালি গান শিখে বা যারা জনপ্রিয় আমাদের কাছে, আমরা যাদেরকে শুনে গান শিখেছি বা সামনে এগিয়ে যাচ্ছি, তাদেরকে চিনে না, বাট অনলাইনে যারা গান করছে তুমি নাম বলো চিনে যাবে, ও হ্যাঁ অমুক, হ্যাঁ ও তো অনেক ভালো গান গায়। কিন্তু ও যে আসলে অনলাইন থেকে উঠে এসেছে আর আরেকজন কোয়ালিটি এনশিওর ক্ষেত্রে এটা একটা হুমকি আপনি বলতে চাইছেন। অনেক ধন্যবাদ। খিদলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। সৈয়দ নাজমুস সাকিব, আপনার কাছে আসতে চাইছি।
গানের শিল্পীদের বেলায় যেটা আমরা শুনলাম যে নিজেই হয়তো একটা চ্যানেল খুলতে পারছেন বা এককভাবে এগিয়ে যেতে পারছেন, একজন অভিনয় শিল্পীর বেলায় তো এই সুযোগটা অনেকখানি কম। সেখানে আপনাকে কাউকে একজনকে কাস্ট করতে হবে তার নাটকে কিংবা চলচ্চিত্রে কিংবা টেলিফিল্মে। সেই জায়গাটা আমরা দেখেছি অনেক জায়গাতেই একই মুখ নিয়ে কাজ করে যাওয়ার একটা প্রবণতা, সেটা কেন বলে আপনার মনে হয়? আমি মনে করি যে অভিনয় যে শিল্পীটা, অভিনয় শিল্পী যিনি আছেন বা অভিনয় যে শিল্প, এটা পৃথিবীর সবচেয়ে ভালনারেবল একটা শিল্পের মধ্যে অন্যতম। কারণ ইশিকার কথাই যদি বলি, ও চাইলেই এখন গান গেতে পারে এবং সেখানে আমাকেও লাগবে না, আপনাকেও লাগবে না, ইভেন শি ডাজেন্ট ইভেন নিড চ্যানেল আই, কাউকেই লাগবে না তার। হ্যাঁ, আবার যদি চ্যানেল আইতে গায় তখন সে খুদে গানরাজ হয়ে যাবে, সেরা গানরাজ হয়ে যাবে, এনিথিং ক্যান হ্যাপেন। আমাকে যদি অভিনয় করতে হয়, আমাকে কারো লিখে দেওয়া ডায়লগ লাগবে, সেটা আমাকে বলতে হবে। আমার ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর জন্য আরেকজন মেকআপ ম্যান লাগবে বা মেকআপ ওয়ামেন লাগবে, একজন ডিরেক্টর লাগবে যিনি আমাকে ডিরেক্ট করবেন, একজন ভালো সিনেমাটোগ্রাফার লাগবে, কিভাবে আমার দিকে ক্যামেরাটা ধরলে আমাকে ভালো লাগবে। তো ওটা একক কোনো পেশা হয় না, সেখানে কাউকে না কাউকে লাগে। তো এটা খুবই ভালনারেবল পেশা এবং সেখানে একটা সমষ্টিগত একটা টিমের খুব দরকার হয়। একটা টিম মিলে যদি কাজ করে তখন একটা ভালো কাজের নিশ্চয়তা করা যেতে পারে। তারপরে অনেক সময় হয় না, দেখা যাচ্ছে সবার হয়তো ভালো লাগছে না, সিনেমাটা হয়তো ভালো হয়নি বা ওভারঅল প্রোডাকশনটা ভালো হয়নি, তখন আলাদা করে অভিনেতার অভিনয় নিয়ে কথা হচ্ছে না। বা যদি কখনো সিনেমাটা খুব ভালো হয় তখন হয়তো বলছে হ্যাঁ ঠিক আছে তিনি ভালো অভিনয় করছেন, এটা একটা ব্যাপার। পরিচিত মুখের কথা আপনি যেহেতু বলেন, পরিচিত মুখটা এটা নতুন না, এটা অনেক আগে থেকেই আছে। আমি যদি সত্যজিৎ রায়ের কথা বলি, তিনি উত্তমের সাথেও কাজ করেছেন, তবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তিনি বেশি কাজ করেছেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে 14টা সিনেমা তিনি করেছেন। আপনি কিন্তু আজ পর্যন্ত কখনো বলেন নাই যে তার মানে কি সত্যজিৎ রায় নেপোকিড বা নেপোটিজম করছেন কিনা। এটা একটা ব্যাপার থাকে যে কাজ করতে গিয়ে ইকুয়েশনটা খুব ভালো হয়ে যায়, এটা একটা ব্যাপার। কারণ উনি বুঝতে পারেন, আমি নিজেও যখন পারস্পরিক বোঝাপড়া খুব ভালো হয়ে যায়। ক্যামেরাম্যান যখন বলছেন বা ডিরেক্টর যখন বলছেন কোনো নির্দিষ্ট অভিনেতাকে, তিনি বুঝে গেছে যেহেতু তার সাথে আগে 20 বছর বা 10 বছর ধরে কাজ করছে, তিনি বুঝতে পারছেন যে আমি ওটাই চাচ্ছি এবং ওনাকে আমাকে এটা দিতে হবে। সেই ক্ষেত্রে একজন নতুনকে এটা বোঝাতে একটু সময় ক্ষেপণ হয় বা সময়কাল যায়, সেটা একটা চ্যালেঞ্জের ব্যাপার, সেটা অনেকে নিতে চান না। তবে আমি মনে করি এটা আপনার কমফোর্টেবল, আপনি যাকে ইচ্ছা আপনি নিতে পারেন, কাজ করতেই পারেন। কিন্তু আপনি যদি বারবার এই কাজটাই করে তখন একটা মনোটোনাস ব্যাপার চলে আসে, একটা বোরিং ব্যাপার চলে আসে এবং দর্শকও তখন অনেক সময় বোধ করে যে উনি ছাড়া কি আর কেউ নেই বা এরা ছাড়া কি আর কেউ অভিনয় করতে পারছে না। সিন্ডিকেটের কোনো ব্যাপার নেই? নিঃসন্দেহে সিন্ডিকেটের ব্যাপার আছে অবশ্যই, কিন্তু সেই সিন্ডিকেটের মধ্যে থেকে তো আমাদের কাজ করতে হয়। তবে আমাদের এই বোর্ডটাও থাকা জরুরি যে আমরা যদি নতুন কিছু দেখতে চাই তাহলে আমাকে নতুন কাউকে সুযোগ দিতে হবে। কারণ আজকে যারা সিন্ডিকেটের অংশ বা আজকে যারা বারবার নিজের চেহারা দেখাচ্ছেন বা যেখানে হয়তো তার চেহারা না হলেও চলে, সেই ক্যারেক্টার হয়তো অন্য কেউ চাইলে ওনার চেয়ে বেটার করতে পারে, জাস্ট বিকজ হি অর শি হ্যাজ ফেস ভ্যালু অর ফেসবুক ভ্যালু অর ইনস্টাগ্রাম ভ্যালু, তাকে কাস্ট করা হচ্ছে। তিনিও কিন্তু একসময় নতুন ছিলেন, তো একদিন তো হয়নি, তো তারাও তো নিশ্চয়ই অনেক ভেঙে চুরে এসেছেন। তো এই জায়গায় আসলে প্রত্যেকের আমি সিস্টেমটাকে আমি চেঞ্জ করতে বলবো। যখন দর্শক হিসাবে যদি আপনি আওয়াজ তোলেন যে প্রতিদিন আমি অমুককে দেখছি, আমি এবার নতুন কিছু দেখতে চাই, আমি এখন থেকে উনি যদি তার সাথে কাজ করে আমি আর দেখবো না, সেক্ষেত্রে তখন তাদের একটা ধাক্কা লাগতে পারে যে আচ্ছা ঠিক আছে দর্শক তো আমাকে এইভাবে দেখতে যাচ্ছে না, তারা নতুন কিছু দেখতে যাচ্ছে। তখন বা বারবার উনি এই রাইটার উনিই লিখছেন, আমি ওনার লেখা আর ভাল লাগছে না, আবার আপনারা নতুন কাউকে ট্রাই করেন। এটা যদি না হতো তাহলে কিন্তু আমি যদি পাশের দেশ বলি বা আমি যদি হলিউডের কথা বলি, প্রত্যেকটা জায়গায় তাহলে কিন্তু নতুন কেউ আসতো না। আজকে অনুরাগ কাশ্যপের কথা যদি বলি, তিনি আজকে যে জায়গায় আসছেন, তার সাথে একটা সময় কারণ জোহর যিনি একদম মেইন স্ট্রিম সিনেমা নির্মাতা, যিনি কুচকুচ হোতার মতো সিনেমা বানিয়েছেন, তার সাথে তার একটা টানাপোড়ের সম্পর্ক ছিল, একটা দাকুমার সম্পর্ক ছিল। কিন্তু কারণ জোহর যখন তার প্রথম প্রোডাকশন হাউস দেন ধর্মা প্রোডাকশন, সেখান থেকে তিনি প্রথম যে সিনেমা বানিয়েছিলেন কুরবান নামে, সেটা ডায়লগ লেখার জন্য তিনি কিন্তু অনুরাগ কাশ্যপকে নিয়োগ দেন এবং অনুরাগ কাশ্যপ তখন একটু অবাক হয়েছিলেন। এখন তিনি বলেছিলেন যে আমরা অনেক ঝগড়াঝাটি করছি, বাট আমি বুঝতে পারলাম যে আমি যেই টপিকে সিনেমা বানাতে চাচ্ছি এটা তোমার আয়ত্তে এবং সেখানে তুমি ছাড়া বেস্ট কেউ নাই, তো তুমি আমারটা কি লিখে দেবে? অনুরাগ কাশ্যপ বলে ফাইন, আমি লিখতে চাই। তো এরপরে কিন্তু দেখেন দুজনের কোলাবোরেশনের মাধ্যমে আরও নতুন অনেক চমৎকার কাজ হলো। তো এটা আমাদের বুঝতে হবে, আমাদের প্রত্যেকের উইকনেস, প্রত্যেকের স্ট্রং যে জায়গাটা সেটা বুঝতে হবে এবং বারবার একই জিনিস কাজ না করে, হ্যাঁ আপনি করতে পারেন, আমি বুঝতে পারি আপনার ইকুয়েশন ভালো, শুধু মনস্তাত্ত্বিক সমস্যা শুধু মনস্তাত্ত্বিক না, আমার কাছে মনে হয় যে এখানে অর্থনৈতিক ব্যাপারটাও তো জড়িত। কারণ আমি যদি আপনার কথাই বলি, আজকে আপনাকে যদি আমি ইউটিউবে 2টো শর্ট ফিল্ম দেখতে বলি, থাম্বনেইলে যদি একটাতে যদি ধরেন একটা অপরিচিত ছেলের ছবি থাকে, আরেক পাশে যদি ধরেন লেটস সে সিয়াম আহমেদের ছবি থাকে, আপনি কিন্তু সিয়াম আহমেদের ছবিটা আগে ক্লিক করবেন বা করতে আপনার ইচ্ছে করবে, বিকজ আপনি সিয়াম আহমেদকে চিনেন। আবার সিয়াম আহমেদ যখন নতুন ছিল তখন হয়তো আপনি ক্লিক করেন নাই, এটা একটা ব্যাপার। বাট হতে পারে যে পাশে যে অপরিচিত মানুষটা যে শর্ট ফিল্মটা হতে পারে সেটা কোয়ালিটিতে তারটা চেয়ে বেটার, কিন্তু আপনি হয়তো গ্ল্যামারের ফাঁদে পড়ে বা আপনি হয়তো তাকে পছন্দ করেন বলে বা আপনি তার ফ্যান বা এসি বলে হয়তো দেখছেন। প্রমোশনের জায়গাটা নিয়ে তাহলে আমাদের আসতে হবে যে তাদেরকে কিভাবে আমরা দর্শকদের কাছে পৌঁছাতে পারি, এটা নিয়ে নিশ্চয়ই আমরা শুনবো, যেহেতু আমরা নতুনদের সম্ভাবনা নিয়ে কথা বলবো।
কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। ইশিকা, গানের জায়গাটার কথায় আসতে চাচ্ছি। শিল্পীদের কাজের জায়গায় কি প্লেব্যাক করছেন অথবা স্টেজ শোজ করছেন কিংবা টেলিভিশন শোজ করছেন, সেই জায়গায় কিন্তু আমন্ত্রণ জানানোর একটা ব্যাপার থাকে। নানা সময়ে কিন্তু এই শিল্পীদের মধ্যে বা মিউজিশিয়ানদের মধ্যেও সিন্ডিকেট বারবার শব্দটি আনতে হচ্ছে, কারণ দেখা গেছে যে একই মানুষকে ডেকে আনা কিংবা একই মানুষকে কাজ দেওয়ার একটা প্রবণতা থাকে, যেটা আসলে নতুনদেরকে একটুখানি স্ট্রাগল করায়। সেই জন্য জানতে চাচ্ছি সিন্ডিকেটের কথাটা, ডিমোটিভেটেড, সেই জায়গাটি কেমন, এই পরিবেশটা কেমন এখানে? সত্যি কথা বলতে তুমি প্লেব্যাকের জায়গাটা যদি আমি বলি, দেখো প্রত্যেকটা শিল্পী যারা গান বাজনা করছে তাদের সবারই একটা ইচ্ছা থাকে যে প্লেব্যাকে গান করবে, এটা স্বপ্ন থাকে সবার যে আমি গান করছি, আমার প্লেব্যাকে গান থাকবে। আল্লাহর রহমতে আমি প্লেব্যাকে গান করেছি, কিন্তু আমার কথাটা এখানে যে যখন কোনো মুভি রিলিজ হচ্ছে আমরা বারবার একটা ফিমেল সিঙ্গারেরই ভয়েস শুনছি বা একটা মেল সিঙ্গারেরই ভয়েস শুনছি, বা গোনা গোনা 3 জন আছে, যদি এখন নাম বলতে যাই দেখা যাবে বলবে যে আমি একদম বেশি বেশি বলে ফেলছি, বাট তারা দেখা যাচ্ছে যে আমাদের চ্যানেলেরই সদস্য আছে এরকম, তারা সিনিয়র হয়ে গেছেন এখন আমাদের ভাইয়া আপু, তারা সবসময় দেখা যায় আমাদের মেগাস্টার শাকিব খানের পিছে তার ভয়েস শোনা যায়। পাশে যদি ফিমেল আর্টিস্ট যদি কেউ থাকে আরেকজন ফিমেল আর্টিস্টের ভয়েস শোনা যায়। কিন্তু এত শিল্পী যে আমাদের বাংলাদেশে, আমি বলছি না তারা খারাপ গায়, তারা যথেষ্ট ভালো গান গায়, এজন্য তারা অবশ্যই প্লেব্যাক করছে, তারা পরিচিত মুখ, কিন্তু আরও যারা আছে তারাও তো খারাপ গায় না, তো সুযোগটা তো তাদেরও পাওয়া উচিত। আমি যদি নিজের কথাই বলি, আমারও তো অনেক সময় খারাপ লাগে, আচ্ছা আমি কি এতটাই খারাপ গাই যে আমি গাই, আচ্ছা ঠিক আছে আমি খারাপই গাই, আমিও যদি দেখছি যে না আমার সাথে আরও যারা কাজ করছে তারা তো যথেষ্ট ভালো গান করছে, তারা কেন সুযোগ পাচ্ছে না, এখানে সিন্ডিকেট কাজ করছে। এবার যদি শোর কথা বলি তোমাকে, মিউজিশিয়ানদের ভিতরে যেটা হয় দেখা যাচ্ছে যে এই মিউজিশিয়ানটা এই আর্টিস্টের সাথে বাজায়, তো তার ফার্স্ট টার্গেটই থাকে আমি যদি কোনো শো পাই। এখন আগে আমরা কি জানতাম, শো অ্যারেঞ্জার হয়তো আলাদা জিনিস, যে একজন শো অ্যারেঞ্জার থাকবে, সে শো অ্যারেঞ্জ করবে। এখন আমাদের মিউজিশিয়ান ভাইয়ারা শো অ্যারেঞ্জার হয়ে গিয়েছে, তারা শো অ্যারেঞ্জ করে তারা যাদের সাথে বাজায় তাদের ফার্স্ট টার্গেট থাকে যে আমি তাকেই নিব, সে শো করবে। আর বাকি যারা আছে যে হ্যাঁ আমরা যারা আছি দেখা যাচ্ছে যে আমরা মাসে একটা শো করছি, আর ওনাদের ওই পছন্দের আর্টিস্টকে নিয়ে মাসে 10টা শো করছে, যেটা আমাদের জন্য অনেক কষ্টের একটা জায়গা। আমার কাছে মনে হয় এগুলো চেঞ্জ হওয়া উচিত, এই সিন্ডিকেটগুলো যাওয়া উচিত। দেশটা স্বাধীন হয়েছে, আমার মনে হয় এসবেও আমাদের স্বাধীনতা পাওয়া উচিত, যে একজন না। এই দাবিটা আসলে কার কাছে শিখা? এটা কি যে চলচ্চিত্র বানাচ্ছেন তার কাছে, নাকি যে শিল্পীকে বারবার নেওয়া হচ্ছে তার কাছে, নাকি যে চলচ্চিত্র বানাচ্ছে তার কাছে, আর যে মিউজিশিয়ানরা এরকম করছে তাদের কাছে? একটু মাইন্ডটাকে চেঞ্জ করা উচিত, একটু চারদিকে তাকানো উচিত, একদিকে তাকিয়ে কাজ না করা উচিত, মানে কোয়ালিটিকে গুরুত্ব দেওয়া উচিত। সিন্ডিকেট থেকে বেরিয়ে মানে যেটা আসলেই ভালো একটা জিনিস, অথেন্টিক জিনিস, সেটাকে বেছে নেওয়া উচিত। সব সময় সিন্ডিকেটে পড়ে ভাই ব্রাদার কাজ করব, এসব থেকে বের হয়ে আসা উচিত। আমি এখানে একটু অ্যাড করতে চাই, যদি সেটা আমার কাছে মনে হয় যে আমি ইশিকার সাথে একমত, কিন্তু অনেক সময় দেখা যায় যে আজকে লেসে আমি যদি বলি আমি আজকে প্রথম আসলাম, আমি আজকে ইন্ডাস্ট্রির বাইরে থেকে আসা একজন নতুন কেউ, ঠিক আছে, আমি চাচ্ছি যে এরকম হোক, যিনি পরিচিত, যিনি খুব জনপ্রিয়, বারবার তাকিয়ে নেওয়া হচ্ছে। কালের পরিক্রমায় আগামী 10 বছর বা 20 বছর পর যদি আমি তার সেই জায়গাটায় চলে যাই, তখন দেখা যাবে আমিও আবার একই সুরে কথা বলছি কিনা। আজকে যিনি, আমি তখন নতুনদের পক্ষে যদি আওয়াজ না তুলি, আমিও যদি বর্তমানে যিনি পরিচিত বা বারবার তাকে নেওয়া হচ্ছে, আমি যদি তার সুরেই কথা বলি, তাহলে আমিও কিন্তু দিন শেষে আরেকবার স্বৈরশাসক হয়ে গেলাম, যেখান থেকে আমরা মুক্ত হলাম। তাতে কিন্তু লাভ নেই। যিনি আজকে কথা বলছেন নতুনদের পক্ষে, সব জায়গায় আছে, আমাদের সিনিয়রদের মন মানসিকতাটা চেঞ্জ করা উচিত। হয়ে যায় যখন শাসক হয়ে আমরাও সেই শোষকের ভূমিকাটা অবতীর্ণ। আমার কথা সেটাই আর কি, যে আমরা যে আজকে এই যে নতুনদের সংকট সম্ভাবনা নিয়ে এত কথাবার্তা বলছি, আগামী 10 বছর পরে যে নতুন আসবে, আমরা কি তার প্রতি সেই দৃষ্টিভঙ্গিটা আমাদের থাকবে, নাকি আমাদের মনে হবে না ওকে দিয়ে হবে না, আমাকেই নেন, কেমন আমি 10 বছর ধরে কাজ করতেছি, আই হ্যাভ প্রুভড মাইসেলফ, এই ধরনের কথাবার্তা না বলে আমাদের ওই দৃষ্টিভঙ্গি, মানে আমি যখন কথা বলার সুযোগ পাচ্ছি, যখনই আমি বাইরে বা আমি একটু কম পরিচিত তখন আমি অনেক ভোকাল, আর যখন আমার কাছে অনেক কাজ আমি পরিচিত তখন আমি আর ভোকাল থাকছি না, বরং আমি মনে করি তখন দায়িত্বটা বেশি। এখন আমার পক্ষে হয়তো অনেক কিছু বলা সম্ভব যেটা হয়তো 10 বছর পর আমি বলবো না, কিন্তু তখন গিয়ে আমি যদি বলতে পারি, তখন গিয়ে আমি যদি রাস্তায় নামতে পারি, বিশেষ করে আমি তাদের কথা বলতে চাই যারা এই ছাত্র আন্দোলনে, কোটা বিরোধী আন্দোলনে যারা ছিলেন, যারা রাস্তায় সরাসরি নেমেছেন, তাদের প্রতি আমার শ্রদ্ধাটা অনেক বেশি, কারণ তাদের জায়গা থেকে রাস্তায় নামাটা কিন্তু অনেক বড় ব্যাপার ছিল। কারণ আজকে যদি এরকম কিছু না হতো, আমাদের পক্ষে যদি আন্দোলনটা না আসতো, তখন হয়তো দেখা যেত তাদেরকে বাছাই করা হচ্ছে, তাদেরকে হয়তো মার্জিনালাইজ করে ফেলা হচ্ছে। এটা হচ্ছে ব্যাপার। নাজমুল সাকিব, যে জায়গায় আপনাকে আসবো বলেছিলাম আমি, যে
নতুন একজনের প্রতি তো মানুষের আকর্ষণ শুরু থেকে থাকবে না, জানা কথা, কারণ তার চেহারাটা মানুষ চেনে না, তার কাজের ধরন মানুষ জানে না। সেই জায়গায় তাকে প্রমোট করা কিংবা তাকে কাস্ট করার জায়গায় দায়িত্বটা আসলে কি পালন করতে হবে? দায়িত্বটা আমি মনে করি সবার আগে হচ্ছে কি প্রোডিউসার এবং পরিচালকের, সবার আগে তাদেরকে, তারাই যদি, কারণ তারা যেহেতু সেই চ্যালেঞ্জটা কেন নেবেন বা তাদের কি আকর্ষণীয় জায়গা থাকে? চ্যালেঞ্জ এখন তিনি যদি আসলেই প্রকৃতপক্ষে শিল্পী হন, প্রকৃত শিল্পী সবসময় চ্যালেঞ্জ নেবে। আর তিনি যদি ফুটেজখোর হন, তিনি যদি শুধু ব্যবসায়ী হন, ব্যবসা সমস্যা না, কিন্তু আলু পটলের ব্যবসায় যদি হয়ে যান কিন্তু নিজেকে আবার শিল্পী বলেন, সেক্ষেত্রে আমার সমস্যা আছে। আপনি যদি আলু পটলের শিল্পী করে আপনি বলেন হ্যাঁ আমি আসছি বিক্রি করতে, ফাইন, কিন্তু আপনি একবার বলতেছেন যে হ্যাঁ আমি তো শিল্পী ভাই, আমি শিল্পী করতে আসি, কিন্তু আপনি নেওয়ার সময় আপনি সেটা করছেন না, তখন তো সমস্যা। এই ক্ষেত্রে আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। 90s খুব বিখ্যাত একজন পরিচালক শহীদুল ইসলাম খোকন, আমরা ম্যাডাম ফুলি পালাবি কোথায় যদি দেখে থাকি, এর পেছনে কারিগর হচ্ছে কি তিনি, ঠিক আছে। তিনি যখন ভণ্ড সিনেমাটা বানান, সেখানে তিনি নতুন একজন নায়িকাকে নেন, তার নাম হচ্ছে তামান্না, ঠিক আছে। তিনি ইত্তেফাকে, আমার যতদূর মনে পড়ে, বিজ্ঞাপন দেন, এবং বিজ্ঞাপন দেওয়ার পরে তিনি বলেন যে আপনাদের জন্য নতুন একজন নায়িকা আসছে, এই নায়িকার নাম আপনারা দিবেন, দর্শকরা আপনারা লিখে পাঠাবেন, এবং সেখান থেকে যে নামটা সবচেয়ে বেশি ভোট পাবে বা যে নামটা আমার পছন্দ হবে, তাদের মধ্যে বাছাই করা একজনকে কালার টিভি দেওয়া হবে। 90s একটা কালার টিভি দেওয়া কিন্তু অনেক বড় ব্যাপার। আপনি এই আইডিয়াটা দেখেন, এই আইডিয়াটা 2024-এ আপনি দেখাতে পারবেন বাংলাদেশে কোনো পরিচালক এই রিস্কটাকে নেন নাই, এবং নেন নাই বলে তারা শহীদুল ইসলাম খোকন হতে পারেন নাই। শহীদুল ইসলাম খোকন কিন্তু একজনই, তিনি বাংলাদেশের একমাত্র পরিচালক যিনি তার সিনেমায় নায়ক নায়িকা যত পারিশ্রমিক নিতেন তার চেয়ে 1 টাকা হলেও বেশি নিতেন, কারণ তিনি বলতেন আমি ডিরেক্টর, আমি সিনেমা বানাই, তুমি যত বড় স্টারই হও আমি তোমার চেয়ে 1 ইঞ্চি হলে বড় স্টার। এই কলিজা কয়জন দেখাতে পারবে এখন? এবং সেখান থেকে পরে তামান্না নামটা সিলেক্ট হয়, এবং তিনি তাদের মধ্যে একজনকে ঠিকই তিনি রঙিন টিভি দেন, এবং আমি যদি ভুল না করে থাকি ভণ্ড সিনেমাটা 29 সপ্তাহ হলে চলে, 29 সপ্তাহ। এখন অনেক সিনেমা 29 দিনও চলে না, অনেকগুলো তো 29 মিনিটও দেখা যায় না, সেটা ভিন্ন তর্ক। তবে আমি বলতে চাই যে এই ব্যাপার স্যাপারগুলো আমরা জানি না, আমরা সেখান থেকে শিক্ষা নেই না বলে, রিস্কটা নেই না বলে আমাদের এই ব্যাপার। তবে যদি আমরা রিস্ক নিতে পারি, হ্যাঁ আমি জানি রিস্ক থেকে অনেক সময় অসফলতা আসবে, সেটা জেনে শুনে তো আপনি এখানে এসেছেন। আপনি যে উপস্থাপনা করছেন আপনার কিন্তু সব দিন সমান যাচ্ছে না, আপনি হয়তো একদিন উপস্থাপনা আপনি নিজেও বুঝতে পারছেন একটু হলেও খারাপ হচ্ছে, কিন্তু সেটা জেনে শুনে তো আপনি এখানে আসছেন। তবে আপনার চেষ্টাটা থাকতে হবে, এবং সেই রিস্ক নেওয়ার মানসিকতা থাকতে হবে, এবং চ্যালেঞ্জ নেওয়ার মানসিকতা থাকতে হবে, তাহলে আমি মনে করি কোনো একটা ভালো ফল আসতে পারে। সমাধানের জায়গায় একটুখানি আসি ইশিকা, যদি সকলের জন্য, নতুন পুরানো সকলের একটা সম্মিলনের মাধ্যমে আমরা আমাদের এই মিউজিক ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিতে চাই, কি কি জায়গায় পরিবর্তন আনতে হবে বলে তোমার মনে হয়? আমার কাছে মনে হয় প্রথমে ভাইয়া যেটা বললো যে হচ্ছে চ্যালেঞ্জের যে বিষয়টা, এই যে নতুনদের কথাটা বললাম, অনলাইনের এটা তো আলাদা একটা সেক্টর ছিল, বাট আমি যে গান শো বা প্লেব্যাক এসব নিয়ে বলছিলাম, এসব জায়গায় আমার কাছে মনে হয় এই যে যারা গান করছে বা যারা নতুন আছে তারাও যে ভালো প্রতিভাবান, তারা যে আসলেই গান করতে পারে, তাদের যে একটা কোয়ালিটি আছে, এইটা মানে যেন মানে সবার কাছে মানে পৌঁছে দেওয়া যায়। যেমন আমরা হচ্ছে ইন্ডিয়াতে দেখি যে ইন্ডিয়ান আইডলের একটা ছেলে ছিল সালমান আলী, ও চ্যাম্পিয়ন ছিল, ও তো ওই রিয়েলিটি শোর পরে হারিয়ে যেত, হয়তো বা শো করতো ওদের ওখানকারে, কিন্তু ওখান থেকে সে একজন নতুন মুখ, তাকে একটা মুভিতে গান করানো হয়, সে কেন তাকে এই সুযোগটা দেওয়া হয়েছে? তার কারণ সে ভালো গায়। আমার কাছে মনে হয় প্রতিভাটাকে নার্চার করতে হবে আর কি, আমার কাছে মনে হয়। এবং এক্ষেত্রে সবচেয়ে ভালো উদাহরণ হয় অরিজিৎ সিং, যিনি কিন্তু 11তম ছিলেন, সেখান থেকে তাকে এখন এমন কোনো সিনেমা নাই যেখানে অরিজিৎ সিং, এখন আমরা বলিউডে গান মানে শুনলেই বুঝি যে অরিজিৎ সিং, নিঃসন্দেহে। আর শ্রেয়া ঘোষাল ঠিক আছে, উনি অনেক ভালো গান করেন, কিন্তু নেহা কাক্কারও একটা হচ্ছে উদাহরণ, উনি কিন্তু ইন্ডিয়ান আইডলে টপ 14তে বা আরও অনেক পরে ছিলেন, ওখান থেকে আউট হয়ে যাওয়ার পর সে এখন ইন্ডিয়ান আইডলের জাজ। কিন্তু এই মন মানসিকতা আমার মনে হয় আমাদের বাংলাদেশে মানে সঙ্গীতাঙ্গনে অনেকের নেই, যে নতুনদের জায়গা দিব, নতুনরা কাজ করবে, এই ফেস ভ্যালু ব্যাপারটা অবশ্যই, কিন্তু সুযোগ না দিলে মানুষ সামনে কিভাবে আসবে? প্রথমে তো নতুনদের কেউ চিনবে না, কিন্তু তোমরা যদি সুযোগই না করে দাও, সুযোগই না দাও, সে সামনে কিভাবে আসবে বা সে তার প্রতিভা কিভাবে দেখাবে? সে তো চেষ্টা পিছে করেই যাচ্ছে। সিনিয়র শিল্পী যারা আছেন তাদেরও কি একটা আমার মনে হয় তাদের মন মানসিকতা চেঞ্জ করা উচিত, আর তাদেরকে একটু এই হিংসা, এই জিনিসটা আমার মনে হয় আছে আমাদের সিনিয়র শিল্পীদের ভিতরে, একটু হিংসাটা কমানো উচিত, যে মানে তারা আসলে নিজের জায়গা ছাড়তে চায় না, ভাবে যে আমি জায়গা ছাড়লে আমার জায়গা চলে যাবে। বাট আচ্ছা, এই যে লতা মঙ্গেশকর, তারপরে হচ্ছে আশা ভোসলে, তারা গান করে রেখে চলে গিয়েছে। আমাদের বাংলাদেশের সাবিনা ইয়াসমিন, রুনা লায়লা, তারা তো এখন গান করছে না ওইভাবে,
বা তাদেরকে আমরা ভুলে গিয়েছি, তারা তো কিংবদন্তিই রয়েছে। আমাদের সিনিয়র শিল্পীদের এটাই বোঝা উচিত যে আমরা যে কাজগুলো করেছি আমাদের কাজগুলো রয়ে যাবে, কাজগুলো কখনো মানে এমন না যে আমরা কাজ করছি না আমাদের পরিচয় থাকবে না, আমাদের কাজ থাকবে না। তাদের এই মন মানসিকতাটাই হয় না যে আচ্ছা ঠিক আছে আমি এখন কাজ করছি না, নতুন একজন আসবে, আল্লাহ আমার জায়গাটা মনে হয় নিয়ে নিবে, এখন তো আমি আর কাজ করতে পারবো না, সে তো ভালো গাচ্ছে। এই মন মানসিকতাটা চেঞ্জ করা উচিত আসলে আমাদের সবার, যে মানে সুযোগটা দেওয়া উচিত, সুযোগটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। সুযোগ না দিলে কেউ সামনে আসতে পারবে না, আর নতুন মুখকে কেউ চিনবে না। মানে প্রতিভার দামটা দেওয়া উচিত, সেই নতুন মানুষটি যদি যোগ্য হন তাহলে তাকে যাতে জায়গাটি দেওয়া হয়। সৈয়দ নাজমুস সাকিব, একই প্রশ্ন আপনার কাছে আসতে চাইবো যে আমাদের যে অভিনয়ের জগৎ রয়েছে, চলচ্চিত্র, নাটক সব মিলিয়েই বলতে চাই, সেখানে নতুনদের জন্য কেমন পরিবেশ আসলে থাকা উচিত বলে মনে করেন? কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর। পরিবেশ অবশ্যই নিরাপদ থাকা উচিত, এবং সবচেয়ে বড় ব্যাপার আমাদের সবার আগে যেটা করতে হবে, ঢাকা মানেই বাংলাদেশ এই ধারণা থেকে বের হয়ে আসতে হবে। সবার আগে বাংলাদেশের 64টা জেলা আছে, আপনি জানেন না বা আমিও হয়তো জানি না, আমার চেয়ে হাজার কোনো এক ভালো অভিনেতা ঠাকুরগাঁও বা দিনাজপুরে কোনো এক থিয়েটারে দিনের পর দিন কাজ করে যাচ্ছেন, জাস্ট বিকজ তার হয়তো সে এক্সেসটা নাই, তিনি হয়তো নিকেতন বা এফটিসি চেনেন না বলে তিনি হয়তো এখানে আসতে পারছেন না, বা চ্যানেল আই চেনেন না বলে আসতে পারছেন না। আমাদের ওইসব জায়গায় যেতে হবে, ওখান থেকে আমাদের ট্যালেন্ট খুঁজে বের করে নিয়ে আসতে হবে। একটা সম্পূরক প্রশ্ন এখানে না করলেই মনে হয় নয়। ধরেন একজন নতুন হয়তো যে কোনোভাবে অভিনয়ে ঢুকে গেছেন, হয়তো তিনি একটা গুরুত্বপূর্ণ চরিত্রে কিংবা কম গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন, সেই জায়গায় সেটে কিংবা কাজের পরিবেশে যে তার সঙ্গে একটা বৈষম্যের অভিযোগ নানা সময় উঠে এসেছে, সেটা নিয়ে কি বলবেন? নিঃসন্দেহে এরকম অভিযোগ আসে, এবং অভিযোগ কেন আসে, কারণ এটা আসলেই হয়, এটা করা হয়। সেই ক্ষেত্রে ডিসিশন আপনাকে নিতে হবে। আপনি যদি চুপ থাকেন, আপনি যদি এই ধরনের ব্যবহারই পেতে চান, সেই ক্ষেত্রে ইটস আপ টু ইউ। আর যদি আপনি প্রতিবাদ করেন, আপনি যদি আওয়াজ উঠাতে চান, সেটাও আপনার। তবে হ্যাঁ, সেই ক্ষেত্রে একটা দেখা যায় অনেকে তখন তাকে পরে হয়তো কাজে নিচ্ছে না, তো তার কি সেই পরিমাণ ব্যাকআপ আছে কিনা, বা তিনি কি প্রতিবাদ করবেন কি করবেন না, এটা তাকে। তবে এখন যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, আমি মনে করি এটার আগের মতো চুপ থাকার সময় নাই। যদি সেখানে বলা হয় এবং সেখানে প্রপার জায়গায় যদি অভিযোগ করা হয়, এবং যাদের কাছে অভিযোগ করা হচ্ছে তারা যদি ব্যবস্থাটা নেন, তখনই আমার মনে হয় এই ধরনের ব্যবহার দূরে যাবে। তা নাহলে দেখা গেল আমি আজকে আওয়াজ তুললাম, আমি এখানে এসে সংকট সম্ভাবনা নিয়ে কথাবার্তা বলে গেলাম, শুধু এটা চ্যানেলের কোনো এক আর্কাইভে জমা থাকলো, আজ থেকে 50 বছর পর কি হতে দেখলো না উনি তো ভালোই বলছিলেন, কিন্তু কিছুই চেঞ্জ হয় নাই, লাভ হবে না। তাহলে শিল্পীদের যে বিভিন্ন সংগঠন রয়েছে, বিভিন্ন ফেডারেশন রয়েছে, অভিনয় শিল্পী সংঘ বলেন কিংবা চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন, তাদের কি ভূমিকা রাখা? তাদের তো ভূমিকা রাখা উচিত, কিন্তু তারা তো পিকনিক ছাড়া আসলে কিছু করেন না। তারা পিকনিক করেন, ক্রিকেট খেলেন, আমি এগুলোই করতে দেখি। সরি টু সে আমি কিছুই করতে দেখি না, এবং খুব সরি টু সে আমি সবাইকে শিল্পী বলতো আমি রাজি না। যেমন আমাকে যখন কেউ বলে যে আমি বলছি প্লিজ অভিনেতা বলবেন না, আমি পারফর্মার। অভিনেতা অনেক বড় শব্দ। অভিনেতা হচ্ছে হুমায়ুন ফরিদি, অভিনেতা হচ্ছে গোলাম মোস্তফা, অভিনেতা হচ্ছে লেসে আবুল খায়ের, আবুল হায়াত, এরা হচ্ছে অভিনেতা। আমি নিজেকে অভিনেতা, আমাদের ওই সংজ্ঞাগুলো ঠিক করতে হবে। আর আপনি যদি পারফর্মার হন তাহলে পারফর্মার। আমাদের কিছু শব্দের সংজ্ঞা নতুন করে শিখতে হবে। জনপ্রিয় সবাই না। আজকে আপনার লাখ লাখ ফলোয়ার আছে, আপনাকে প্রত্যেকটা মানুষ দেখছে, আপনি বেসুরো গলায় গান গাচ্ছেন, যেখানে একজন সুরেলা গলায় গান গেয়েও সুযোগ পাচ্ছে না, কিন্তু বেসুরো গলায় গান গাওয়া মানুষকে আপনি ভাইরাল করে দিচ্ছেন। তার মানে এই না যে সে জনপ্রিয়, সে জনপরিচিত। জনপ্রিয় এবং জনপরিচিত দুটোর মধ্যে পার্থক্য আছে। আমি শারীরিক কসরত দেখালাম, আমি ডিগবাজি দিলাম, আমি জনপরিচিত, আমি জনপ্রিয় না। জনপ্রিয় হচ্ছে মোশাররফ করিম। তিনি হেঁটে গেলে মানুষ তার কাজ নিয়ে কথা বলবে, তাকে মানুষ তার ডিগবাজির জন্য চেনে না। আমাকে বুঝতে হবে আমি কাকে জনপ্রিয় বানিয়ে দিচ্ছি। এখানে গণমাধ্যমে কিন্তু অনেক দায়। তিনি জনপ্রিয় হলেন, জনপ্রিয়, তিনি খুব পরিচিত মুখ। নো, তিনি শুধুমাত্র জনপরিচিত, জনপ্রিয় না। এটা এত সস্তা ওয়ার্ড না, এটা এত হালকা ওয়ার্ড না। যাকে তাকে কিংবদন্তি বানিয়ে দিচ্ছি, কুইন বদন্তি বানিয়ে দিচ্ছি যদি মেইন হয়, আমার এই কিং কুইন থেকে বের হয়ে আসতে হবে। আমাকে দেখতে হবে যে আমি কাকে আসলে লেভেলটা দিচ্ছি, ট্যাগটা দিচ্ছি। আমাদের এই পড়াশোনাগুলো থাকতে হবে। প্রত্যেকটা জায়গায় আমাদের পড়াশোনা কমে গেছে। আমাদের শিক্ষা ব্যবস্থার যে অবস্থা, আমি একজন শিক্ষকও, সেই জায়গা থেকে আমি বলতে পারি, আজকে আপনি যখন উপস্থাপনা করছেন, আজকে আপনি দীপ্তি চৌধুরী, আপনাকে মানুষজন চেনে আপনার উপস্থাপনার জন্য, আপনার মাথা ঠান্ডা করার যে জায়গাটা আছে আপনি সেটা প্রমাণ করছেন সেই জায়গা থেকে, তাই না? ওই জায়গাতেই যদি আপনার চেয়ে অনেক কম শিক্ষিত বা কম জানে একজন থাকতো, তিনি হয়তো অনেক বাজেভাবে রিয়্যাক্ট করতেন, এবং তখন সেটা তার জন্য ক্ষতিগ্রস্ত হতো। তো ওই জায়গাটাই শিক্ষার মূল্য। শিক্ষা আপনাকে শিখিয়ে দেবে যে আপনার প্রতি কেউ দুর্ব্যবহার করলে আপনি তখন তার সাথেই আপনি সেটা পাল্টাঘাত করবেন, নাকি আপনি সময় নিয়ে অপেক্ষা করবেন এবং সময়ের হাতে ছেড়ে দেবেন, এবং সময় সবচেয়ে কঠোর বিচারক। সেই জায়গাটা বুঝতে হবে আমি মনে করি। অনেক ধন্যবাদ আপনাকে। আসলে সব জায়গায় আসলে ঢেলে সাজানোর একটা দরকার হয়ে পড়েছে। খুব বেশি যেন ঢেলে না দেই, সবকিছু ভেসে যেতে পারে। সেটাই, পরিমিতি বোধ থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। প্রিয় দর্শক, আপনাদেরও ধন্যবাদ জানাচ্ছি যারা সঙ্গে ছিলেন।
আসলে প্রাতিষ্ঠানিক সংস্কারের পাশাপাশি ব্যক্তি মানসিকতার সংস্কারটাও আমাদের সব জায়গায় ভীষণ গুরুত্বপূর্ণ, সেটি বারবার কথায় আসলে উঠে আসে আমাদের। আবারও নিশ্চয়ই কথা হবে সংকট এবং সম্ভাবনা নিয়ে। আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে। কিডলন বেবি কেয়ার প্রোডাক্টস, শিশুর যত্নে সারা বছর।